নমস্কার বন্ধুরা, শুভাশিস বলছি সংবাদ সোচ্চার এই মুহূর্তে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন কংগ্রেসের রাজ্য কংগ্রেসের বিশিষ্ট নেতা, সাধারণ সম্পাদক মাননীয় স্বপন বসু মহাশয়। আমরা আজকে যে বিষয়টি নিয়ে স্বপন বাবুর সাথে আলোচনায় রত হব সেটি হচ্ছে, আপনারা জানেন সম্প্রতি বিহারে SIR এর নামে ব্যাপক হারে মানুষের নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে, যেখানে প্রায় 22 লক্ষ মানুষকে মৃত দেখানো হয়েছে এবং যাদেরকে মৃত বলে যাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে তাদের অধিকাংশই তারা জীবিত। এবং সম্প্রতি রাহুল গান্ধী তিনি কর্ণাটকের একটি বিধানসভা নির্বাচনকে নিয়ে একটি প্রশ্ন তুলেছেন, যেখানে বিজেপি 1 লক্ষ ভোটে ব্যবধানে সেখানে জাল ছাপ্পা করেছে, এরকম অভিযোগ তিনি করেছেন। এবং পুরো বিষয়গুলোর সাথে দেশের নির্বাচন কমিশন যুক্ত, এরকম অভিযোগ মাননীয় রাহুল গান্ধীর তরফ থেকে করা হয়েছে, যা নিয়ে গতকাল নির্বাচন কমিশন একটি প্রেস কনফারেন্স করেছে এবং তারা সেই প্রেস কনফারেন্সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছেন এবং বলেছেন যে 7 দিনের মধ্যে তিনি যে কথাটা বলেছেন তার এফিডেভিট দিতে হবে, আর যেই এফিডেভিট যদি তিনি না দেন তাহলে তাকে সর্বসম্মুখে ক্ষমা চাইতে হবে, আর না হলে তার এই অভিযোগ সেই অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক অমূলক বলে ধরা হবে। আজকে আমরা কংগ্রেসের রাজ্য কংগ্রেসের নেতাকে পেয়ে গেছি, আমরা তার কাছে এই বিষয়ে যাব। রাহুল গান্ধীর এই যে বক্তব্য এবং রাহুল গান্ধী যে কথাটা বারবার বলছেন নির্বাচন কমিশনকে তিনি চোর আখ্যা দিচ্ছেন, এইটা কিভাবে বলবেন, কি ব্যাখ্যা আছে যদি একটু বলবেন। রাহুল গান্ধী যে কথাটা বলেছেন একদম ঠিক কথাই বলেছেন। তিনি হাতে কলমে প্রমাণ দিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে চুরি হয়েছে, ভোট চুরি করা হয়েছে। সেই ভোট চুরি যখন করা হয়েছে উনি তো কোনো আকাশ কুসুম কথা বলছেন না, উনি পরিষ্কার তথ্য দিয়ে ওনাদের সামনে বলে দিয়েছেন যে, এবং প্রকাশ্য সাংবাদিক সম্মেলন করে উনি বুঝিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন ভোট চুরি করিয়েছে এবং নির্বাচন কমিশন প্রত্যক্ষভাবে বিজেপিকে সাপোর্ট করেছে। অতএব তার জন্য ওনাকে নির্বাচন কমিশনার সেটা তদন্ত না করে, ওনার অভিযোগগুলোকে কোনো রকম মান্যতা না দিয়ে তদন্ত না করে উনি এখন বলছেন, ওনারা বলছেন যে ওনাকে এফিডেভিট জমা করতে হবে। উনি এফিডেভিট জমা করবেন? উনি তো অভিযোগ আপনাদের সামনে দিয়েছেন তুলে। উনি বলেছিলেন যে আমরা প্রত্যেকটা বিরোধী যারা এখন অপোজিশন আছি প্রত্যেকটা এমপি আপনার সঙ্গে দেখা করব, যে এই অভিযোগের সারবত্তাগুলো আছে কিনা তার প্রমাণ দেওয়ার জন্য। বড় কথা, যে অভিযোগটা রাহুল গান্ধী আনছে সেটা নির্বাচন কমিশনের ভোটার লিস্টকে কেন্দ্র করেই, সেই ভোটার লিস্টকে তথ্য হিসেবে ব্যবহার করেই তো অভিযোগ আনছে। হ্যাঁ, তাহলে এফিডেভিট দেওয়ার প্রশ্নটা কি আসছে? ওনারা যে কথাটা বলেছেন সে কথাটা নিজেদেরকে এই ইস্যু থেকে বাঁচতে, নিজেদেরকে এই এফিডেভিট কথাটা ঢাল ব্যবহার করে তারা রাহুল গান্ধীকে মিথ্যা প্রমাণ করতে চাইছিল। কিন্তু রাহুল গান্ধী মিথ্যা প্রমাণিত হবেন কি করে? উনি তো পুরো তথ্য দিয়ে 3 মাস ধরে উনি সার্ভে করেছেন, উনি ওইটার তথ্যগুলো যাচাই করেছেন, তারপরে তো উনি প্রকাশ্যে এসছেন এই তথ্যটাকে সামনে নিয়ে আসছে। এই তো সম্প্রতি আমরা দেখলাম যে অনুরাগ ঠাকুর বিজেপি ওনারা কিছু কেন্দ্র সম্বন্ধে, তাদের পশ্চিমবঙ্গের একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্র সম্বন্ধে ওনারা একটা ভোটার বললেন, ভুয়ো ভোটার আছে, এই আছে সেই আছে, তার তো প্রমাণ তো দেখলাম সেই কেন্দ্রের সাংসদ তার যথেষ্টভাবে প্রেস কনফারেন্স করে ওনার প্রতিনিধিরা বলেছেন, এবং উনি টোটাল যে তথ্য প্রমাণ অনুরাগ ঠাকুরের বাড়িতে বাই পোস্ট পাঠিয়ে দিয়েছে। আমরা বিরোধীরা তো সবসময় তো বলছি না, একটা বিষয় সেটা হচ্ছে না, রাহুল গান্ধী নির্বাচন কমিশনের প্রকাশিত ভোটার লিস্টকে নিয়েই তিনি কিন্তু যা কিছু মানে প্রমাণ করার চেষ্টা করেছেন। রাহুল গান্ধী যদি নির্বাচন কমিশনের ভোটার লিস্টে দেখার পর তার এই অভিযোগ তোলে, সে একই অভিযোগ তো বিজেপির অনুরাগ ঠাকুরও তুলেছে। হ্যাঁ,
তাহলে রাহুল গান্ধীকে কেন বলা হচ্ছে এফিডেভিট দেওয়া হবে, অথচ অনুরাগ ঠাকুরকে বলা হচ্ছে না? এটা নিয়ে সেই প্রশ্নটাই তো আমাদেরও। অনুরাগ ঠাকুরকে বলুক যে আপনি এফিডেভিট করে জমা করুন, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব তথ্যগুলো ভুয়ো, নাহলে আপনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। উনি রাহুল গান্ধীকে বলছেন কেন? ইলেকশন কমিশনের এই বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারদের কাছে, পশ্চিম ভারতবর্ষের মানুষদের কাছে। আজকে যিনি আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের একটা কেন্দ্র নিয়ে উনি অভিযোগ করেছেন, সেখানকার সাংসদ জনার্দন, বিরোধী দলের সাংসদ জনার্দন তার অভিযোগের জবাব দিয়ে দিয়েছেন। তো এখানে তো উনি তো অনুরাগ ঠাকুরকে বলতেই পারেন যে আপনার ভোটার লিস্ট নিয়ে যখন রাহুল গান্ধী কোশ্চেন করলে সেটা ঠিক হয় না, তেমনি অনুরাগ ঠাকুর যখন কোশ্চেন করে তখন সেটা ঠিক হয়ে যায়। এরকম দুরকম নির্বাচন কমিশন গতকাল একটা প্রশ্ন তুলেছে, সেখানে নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্টে যা কিছু আছে, যে অভিযোগে আছে, সেই অভিযোগ নির্বাচনের আগে কেন রাহুল গান্ধী করলেন না, বা নির্বাচনের পর 45 দিন সময় পাওয়া যায়, সেই 45 দিনের মধ্যেও মহারাষ্ট্রের নির্বাচন বলুন, কর্ণাটকের নির্বাচন বলুন, যে কোনো নির্বাচনেই এই যে একটা সময় পাওয়া যায় 45 দিনের মধ্যে যাওয়ার, এবং দরকার পড়লে কোর্টেও যাওয়ার একটা সময় আছে, সেসব না করে তিনি পাবলিক ডোমেনে নিয়ে এসে এইসব কথা বলছেন। তিনি কখনো কোনো নির্বাচন কমিশনের কাছে কোনো অফিসিয়াল কোনো অভিযোগ দেন না, মহারাষ্ট্র নির্বাচনে পরে, অথচ তিনি বলছেন সেখানে নাকি 1 কোটি ভোট জাল করা হচ্ছে। এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো পুরোপুরি ইলেকশন কমিশনের, আমি তো বলেই দিলাম আগে, ইলেকশন নিজে বাঁচাবার জন্য তথ্য নিয়ে আসছে। 45 দিন নির্বাচনের পর 45 দিনের মধ্যে যদি কোনো নির্বাচন সম্বন্ধে অভিযোগ থেকে সেটা কমপ্লেন করা যায়। ওনারা তো বারবার বলছি আপনারা আমাদের টোটাল ডিজিটাল ফর্মে, ডিজিটাল যে ভোটার এটা, সেটা আপনি আমাদের দিন। ওনারা কিছু দিচ্ছেন না। আপনারা যে সমস্ত ভোট করেছেন সেই ভোটগুলো করে আপনারা যে ভিডিও ফটোগ্রাফি করেছেন তার ডিটেলসটা আমাদের দিন, আমরা সেগুলো দেখি, সেটাও উনি দিতে চাইছেন না। তাহলে উনি বিরোধীদের কোনো দাবি মানবেন না। এখন বিরোধীরা অভিযোগ করলেন সমস্ত তথ্য মানে প্রমাণ সহ, এবং ওনারা টোটালি জিনিসটা নিয়ে তদন্ত করেছে বিরোধীরা। রাহুল গান্ধী তার নিজস্ব উইংস দিয়ে এগুলো তদন্ত করিয়েছেন, করে তারপর যখন তার সামনে এগুলোকে যখন উনি নিশ্চিত হওয়ার পর, কংগ্রেসের এক ভারতবর্ষের বিরোধী দলনেতা, উনি সবকিছু নিশ্চিত হওয়ার পর তবেই তো উনি এটাকে ইলেকশন কমিশনের কাছে পাঠিয়েছেন এবং পাবলিকের কাছে নিয়ে এসেছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। এটা তো কোনো অপরাধ নেই। বিরোধীরা তো বলবেই, বিরোধীদের তো সবচেয়ে বড় মাধ্যম, সংসদে তুমি কথা বলতে দেবে না, না দিলে আমরা দাঁড়ার দিন আমরা চলে যাবো পাবলিকের কাছে, আমরা জনগণের মধ্যে চলে যাব। সেটাই উনি তার ডিউটি পালন করেছেন। এটা তো কোনো মানে এর হওয়ার কি আছে? না, ওনার মানে কালকে নির্বাচন কমিশন যেভাবে প্রেস কনফারেন্স করে তার উপরে যত রকম আরো যেভাবে কালকে সেটাকে মোকাবিলা করার চেষ্টা করেছে, স্খালন করার চেষ্টা করেছে, যেখানে নির্বাচন কমিশন একটা অদ্ভুত দাবি তুলেছে যে বিহারের 7,69,00,000 ভোটারের কাছে তাদের ডোর টু ডোর নাকি বিএলআরও পৌঁছে গেছে। অথচ আমরা বেশ কিছু সংবাদ সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের তুলে ধরা চিত্র দেখেছি যে বিএলআরও ঘরে বসে বসে ফর্ম ফিল আপ করেছে, ঘরে বসে বসে তারা নাম সই করেছে, ভোট কেটেছে। এই যে পরিস্থিতি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো হয়েছে। ইলেকশন কমিশন তাদের প্রতিষ্ঠানকে কলঙ্কমুক্ত রাখার জন্য নানা রকম পন্থা তারা সামনে আনছে। কারণ যখন এটা বাজারে এসে গেছে, পাবলিকরা অলরেডি, মানুষরা এটাকে বিশ্বাস করতে শুরু করেছে যে ওনাদের আমরা ভোট চুরি হয়েছে। তথ্য প্রমাণ দিয়ে যখন আমরা এগুলোকে তাদের সামনে উপস্থাপনা করেছি, প্রত্যেকে তারা প্রমাণ, প্রেসের মিডিয়ারও তারা এটাকে তাদের সামনে যখন তুলে ধরা হয়েছে, তারা বিশ্বাস করতে শুরু করেছে। যখন এটা নিয়ে একটা ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন পড়ে গেছে, সেইটাকে কভার করার জন্য ওনারা নানা রকম কথাবার্তা বলছে। এই মুহূর্তে রাহুল গান্ধী বিহারের সাসারাম থেকে গতকাল ভোটাধিকার যাত্রা শুরু করেছে, সেই যাত্রা নিয়ে কতটা আশাবাদী? আমরা আশাবাদী, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী। যদি ইলেকশন কমিশন বিজেপির হয়ে না কাজ করে, তাহলে ওখানে আমাদের মানে ওখানে আমাদের ফল, আমাদের জোটের ফল খুব ভালো হবে। স্বীকার করতেই হবে, সেটা হচ্ছে যে বিহারে বলুন বা মহারাষ্ট্রে বলুন বা কর্ণাটকে বলুন, যেখানেই বলুন,
যে নির্বাচন, দেখুন বিরোধী দল সবসময়, যারা ক্ষমতায় থাকে তারা সবসময় ভোটার লিস্টে গন্ডগোল করে, ভোটার লিস্টে ভুয়ো ভোটার দিয়ে তারা নির্বাচনে জেতার চেষ্টা করে। অতীতে আমাদের রাজ্যে আমরা দেখেছি 34 বছরের বাম জামানায় এরকম অভিযোগ উঠেছে যে ভোটার লিস্টে প্রায় 1 কোটি বাংলাদেশি মানুষের নাম আছে। এই ধরনের অভিযোগ, ভুয়া ভোটারের অভিযোগ আছে, এবং সেটা রাজনৈতিক দল যারা আছে ক্ষমতায় বা যারা নেই, তারা তাদের এজেন্ট দিয়ে সেটা মোকাবিলা করার চেষ্টা করে। এক্ষেত্রে কি কংগ্রেসের বিরাট ব্যর্থতা নয় যে তারা মহারাষ্ট্রে, তারা কর্ণাটকে বা তারা অন্য জায়গায় বিজেপিকে সেভাবে মোকাবিলা করতে পারছে না? দেখুন, রাহুল গান্ধী একটা কথা বলেছিলেন। রাহুল গান্ধী বলছেন উনি যখন ভারত জোড়ো যাত্রায় বেরিয়েছিলেন তখন এই সমস্ত রাজ্যগুলোকে যখন যা রিপার্কেশন দেখেছিলেন তাতে উনি খুব আশাবাদী ছিলেন, এবং তার পরবর্তী মধ্যপ্রদেশ বলুন, ছত্তিশগড় বলুন, মহারাষ্ট্র বলুন, কর্ণাটক বলুন, উনি যখন এই সমস্ত জায়গা দিয়ে তার যাত্রাকে নিয়ে গেছেন তখন উনি দেখেছিলেন এখানকার মানুষের স্বতঃস্ফূর্তভাবে তাকে সমর্থন দিচ্ছে, তাকে আদর করছে, তা কংগ্রেসের প্রত্যেকটা ইস্যুকে, কংগ্রেসের প্রত্যেকটা কর্মসূচি, ভবিষ্যৎ কর্মসূচিকে তারা সাদরে গ্রহণ করছে। তাতে কিন্তু নির্বাচন হওয়ার পর আমরা দেখলাম প্রত্যেকটা ফলাফল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে তখন থেকেই রাহুল গান্ধীর একটা সংশয় ছিল। উনি ভাবছিলেন যে রেজাল্ট এরকম হচ্ছে কেন। তখনই ওনার মাথাতে উনি এই ব্যাপারটা নিয়ে তদন্ত করাতে শুরু করলেন নিজস্ব সোর্সের মাধ্যমে, নিজস্ব উইংস এর মাধ্যম দিয়ে। তার থেকে একটা মাত্র বিধানসভায় এইরকম জিনিসটা বেরিয়ে, এবং প্রত্যেকটা জায়গা থেকে এই জিনিসটা আসতে শুরু করলো। তখনই রাহুল গান্ধী এই প্রেস কনফারেন্স করে মানুষের সমক্ষে নিয়ে এলেন যে ইলেকশন কমিশনের এই কাণ্ডটা। মানুষকে তো বুঝতে সময় দিতে হবে। উনি দেখছেন যে মানুষ আমাদের সাপোর্ট দিচ্ছে, আমাকে স্বতঃস্ফূর্ত সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমরা ইলেকশনে গিয়ে দেখছি আমরা হারিয়ে ফেলছি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বারাণসীতে ইলেকশনটা নিয়েও নাকি শুনছি নাকি কিছু প্রবলেমস আছে, ভোট নিয়ে প্রচুর প্রবলেমস আছে। তো এইগুলো কিন্তু মানুষকে বুঝতে হবে। মানুষ যখন এটা বুঝলো, উনি যখন এই ব্যাপারটা নিয়ে ভালোভাবে থরলি চিন্তা ভাবনা করলেন, থরলি তদন্তে নামলেন, তখনই তো এই জিনিসটা বেরিয়ে এলো। খুব সূক্ষ্মভাবে, খুব প্ল্যান ওয়াইজ এই জিনিসটা হয়েছে। শেষ প্রশ্নে যাব। আর গতকাল নির্বাচন কমিশনারকে একটা প্রশ্ন করা হয়েছিল, পশ্চিমবাংলায় এসআইআর হবে কিনা, হলে কবে থেকে হবে। তো নির্বাচন কমিশন তিনি ঘরে ঘরে যে উত্তরটা দিয়েছেন যে পশ্চিমবাংলার নাম উল্লেখ করেননি, কিন্তু বলেছেন যে বহিরাগত মানে বিদেশি কেউ যদি এদেশে এসে ভোট দেওয়ার চেষ্টা করে নির্বাচন কমিশন সেটা রুখবে, এবং যথাসময়ে পশ্চিমবাংলায় এসআইআর হবে। তো এসআইআর বিহারে যেভাবে হয়েছে সেখানে কতজন রোহিঙ্গা পাওয়া গেছে, কতজন অনুপ্রবেশ পাওয়া গেছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন তার কোনো তথ্য দিতে পারেনি। পশ্চিমবাংলায় একইভাবে যদি মানুষের নাম বাদ দেওয়া হয় রোহিঙ্গা বলে বা অনুপ্রবেশকারী বলে, সেক্ষেত্রে আপনাদের কংগ্রেস কতটা তৈরি আছে এটাকে প্রতিরোধ করা? আমরা প্রতিরোধ করতে তৈরি। এই ভুয়ো ন্যায্য ভোটার, যারা প্রকৃতি, যারা অরিজিনাল ভোটার, তাদের একজনের নাম বাদ দিলে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করবে। কংগ্রেস আমরা আমাদের তো রাহুল গান্ধী বলেছেন ওয়ান ম্যান ওয়ান ভোট, প্রত্যেক পার্সনের জন্য একজন পার্সনের একটাই ভোট হবে, 10টা ভোট কেউ দিতে পারবে না। সেই কর্মসূচিতে আমরা অবিচল আছি, এবং আমরা সেটা করব। কোনো ভুয়া ভোটারের নাম করে যদি অরিজিনাল ভোটারদেরকে বাদ দেওয়া হয়, আমরা এখানে জোরদার প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। এই প্রশ্নে কি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা আর যারা বিরোধী দল আছে, বিজেপি বিরোধী দল আছে, তারা কি একসাথে এক ছাতার তলায় দাঁড়িয়ে এই প্রতিরোধ গড়ে তুলতে পারবে? আপনার কি মনে হয়? আমরা তো সর্বভারতীয় ক্ষেত্রে তো আমরা এক ছাতার তলায় দাঁড়িয়ে প্রতিরোধ তৈরি করছি, এবং প্রত্যেকটা রাজ্য স্তরে পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে, কিন্তু ইস্যুটা তো কমন। ওই কমিউনিস্টের আমরা সর্বভারতীয় স্তরে আমরা আন্দোলন করছি। আমাদের সর্ব নেতৃত্বরা প্রত্যেকটা দলেরই সর্ব নেতৃত্বের একসাথে হয়ে আন্দোলন করছেন। তার মানে আশা করা যায় যে এসআইআর এর প্রশ্নে পশ্চিমবাংলায় ওই যে আগামী দিনে এসআইআর হতে চলেছে, এবং সেই এসআইআর এ যে যদি এই ধরনের ব্যাপক নাম মানে বিয়োজন ঘটতে থাকে, তাহলে বিজেপি বিরোধী প্রতিটি রাজনৈতিক দল এক জায়গায় থাকবে এবং একসাথে প্রতিরোধ করবে, এটা
আশা করা যেতেই পারে। একদম, আমরা তো প্রতিরোধ করছি, এ তো আশা করা কি, আমরা তো আশা কি, আমরা রাস্তায় নেমে গেছি অলরেডি। সারা ভারতবর্ষ ব্যাপী আমরা এর জন্য রাস্তায় নেমেছি। দিল্লিতে সমস্ত দলের সাংসদরা একসাথে বিক্ষোভ করেছে। তো রাজ্য ক্ষেত্রে পলিটিক্যালি ইকুয়েশন বা সিনারিও একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এই এসআইআর এর এসআইআর এর ক্ষেত্রে আমরা সবাই এক। মানে এসআইআর এর প্রশ্নে হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর প্রশ্ন। হ্যাঁ, যেটা সবাই এক। রাহুল গান্ধী বলেছে। একদম, ভারতবর্ষের সংবিধান বাঁচাতে যখন বাংলাদেশকে সংবিধানের বাঁচানোর দায়বদ্ধতা কংগ্রেসের, রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছেন ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আমাদের, আমরা এটাকে বাঁচিয়ে রাখবো। তাদের কংগ্রেসের প্রতিটি কর্মী, কংগ্রেসের প্রতিটি সমর্থক, কংগ্রেসের প্রতিটি নেতা এই এই আওয়াজে সামিল হয়ে রাস্তায় থাকবে, প্রতিরোধ করবে। এই সংবিধানকে বাঁচাতে এই নির্বাচন কমিশনের ভুয়ো ভোটারদের বাদ দেওয়ার যে পরিকল্পনা, এগুলোকে আমরা বানচাল করবোই।